হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে 6 সেমিস্টার পড়ছো, যাদের সামনে এক্সাম 2024-এ, তাদের জন্য রইল আজকে CC13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের 6 সেমিস্টারের কিছু 10 মার্কস এবং 15 মার্কসের প্রশ্নের উত্তর দিয়ে দাও। তো তোমাদের আমি আজকে থেকে এই চ্যানেলে তোমাদের যাবতীয় 10 মার্কস এবং 15 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো দিয়ে দেব। তাহলে বন্ধুরা, চলো দেখে নাও আজকে আমি তোমাদের জন্য যে 10 মার্কসের কোশ্চেনটি নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স CC13 পেপারের। সেটি হলো প্রশ্ন: বৈদ্যুতিন প্রশাসন বলতে কি বোঝো? ইহার সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। এবং তার সাথে আরও একটি দিচ্ছে যে অসুবিধা দূরীকরণের উপায়গুলি লেখো। সো বন্ধুরা, 15 মার্কসের এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। তো এটা তোমাদের 10 মার্কসেও আসতে পারে, আবার 15 মার্কসেও আসতে পারে। তো তোমরা দুভাবেই কিন্তু প্রশ্নটাকে রেডি করে নেবে। সো আমরা উত্তরটা কি লিখব? প্রথম পয়েন্ট দেব, বৈদ্যুতিন প্রশাসন বা ই গভর্নেন্স কি এটা? লেখো, ই গভর্নেন্স শব্দটির অর্থ হলো ইলেকট্রনিক গভর্নেন্স বা ইন্টারনেট ভিত্তিক শাসন ব্যবস্থা। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা প্রদান তথা প্রশাসন চালানোকেই বলা হয় বৈদ্যুতিন প্রশাসন বা ই গভর্নেন্স। প্যারা করে কি লিখব? যে সরকার ইন্টারনেটের মাধ্যমে জনগণকে সরকারি তথ্য সরবরাহ করে এবং জনগণ ইন্টারনেটের মাধ্যমে সরকারকে যাবতীয় বিল বা অন্যান্য পাওনা পরিশোধ করে, তাহাই হলো বৈদ্যুতিন সরকার বা ই গভর্নেন্স। আরও একটি প্যারা করে কি লিখব? বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুসারে বলা যায় বৈদ্যুতিন প্রশাসন হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সি কর্তৃক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিক, ব্যবসা বাণিজ্য এবং অন্য সকল প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পুনর্নির্ধারণ করা। নেক্সট পয়েন্ট, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা বা গুরুত্ব। সো এই পয়েন্টের আমরা কোন কোন সাব পয়েন্ট দেব? নাম্বার 1, সরকারের স্বচ্ছতা বজায় রাখা। তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য বৈদ্যুতিন প্রশাসন অপরিহার্য। এর মাধ্যমে সরকারি সেবা যেমন জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া সম্ভব, তেমনই সম্ভব সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং সম্পদের সুষ্ঠু বণ্টন। সরকার পরিচালনায় ব্যয় হ্রাসকরণ সহ দুর্নীতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব এই বৈদ্যুতিন প্রশাসন প্রবর্তনের মাধ্যমে। নেক্সট পয়েন্ট কি? তথ্য প্রযুক্তির আদান প্রদান। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সরকার এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থ আদান প্রদান, প্রয়োজনীয় তথ্য সরবরাহ, কর সংগ্রহ, লাইসেন্স প্রদান সহ নানা প্রকার সুবিধা নাগরিকদের সরবরাহ করে চলেছে। স্বল্প উন্নত দেশগুলিতেও এই প্রভাব পরিলক্ষিত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট কি দেব? সরকারি বিভাগের মধ্যে সমন্বয় সাধন। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে শাসন কার্য পরিচালনার জন্য বৈদ্যুতিন প্রশাসনের জুড়ি মেলা ভার। এর ফলে সরকারের কাজকর্মের স্বচ্ছতা ও দক্ষতা দুটোই বৃদ্ধি পায়। 4 নম্বর পয়েন্ট, সুশাসন ব্যবস্থা। উন্নয়নশীল ও স্বল্পোন্নত অনেক দেশের সরকার বহু খরচ করে স্বল্প কাজ করে এবং তার জবাব দিতেও পারে না। বৈদ্যুতিন প্রশাসন এই সকল সীমাবদ্ধতাগুলিকে দূর করতে সক্ষম। সুশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অনেক দেশই অভাবনীয় সফলতা অর্জন করেছে। যেমন তথ্য ও প্রযুক্তিকে ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার মতন দেশ তাদের শাসন ব্যবস্থাকে পূর্বের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সক্ষম হয়েছে। নেক্সট পয়েন্ট কি দেব? সরকারে জনগণের অংশগ্রহণ।
নাগরিক ও সুশীল সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় বৈদ্যুতিন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় সাধারণ জনগণও সরকারি তথ্য আদান প্রদান ও মতামত দিয়ে সরকারকে অধিকতর সহযোগিতা করতে পারে। ফলে বৈদ্যুতিন প্রশাসনের মধ্যে জনগণের অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। নেক্সট পয়েন্ট কি, সরকারি কাজে দুর্নীতি হ্রাস। বৈদ্যুতিন প্রশাসনের ফলে সরকারি কাজে দুর্নীতির প্রকোপ হ্রাস পায়। ফিলিপাইন্সের মতো দেশ বৈদ্যুতিন প্রশাসনের সফল প্রয়োগে সরকারি কাজে দুর্নীতি হ্রাস করতে অনেকটা সফল হয়েছে। নেক্সট পয়েন্ট কি, সুদৃঢ় উন্নয়ন। মজবুত উন্নয়নের জন্য বৈদ্যুতিন প্রশাসন কেবল সময়ের অপেক্ষা, কারণ বৈদ্যুতিন প্রশাসন উন্নয়নের অধিকাংশ শর্তকে সমর্থন করে। আমাদের এবারে পরের যে মেন পয়েন্ট কি হচ্ছে, দেখো বৈদ্যুতিন প্রশাসনের অসুবিধা বা প্রতিবন্ধকতা। তো এর সাব পয়েন্টগুলো কি কি আসছে? 1 নম্বর আসছে দেখো অর্থনৈতিক সমস্যা। বৈদ্যুতিন প্রশাসন প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হলো ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। নিরক্ষরতা ও অবকাঠামোগত সংকটের ফলে বৈদ্যুতিন প্রশাসনের সফলতার সম্ভাবনা কমে যায়। নেক্সট পয়েন্ট, জনগণের অসচেতনতা। কি লিখবো এই পয়েন্টের উত্তর? উন্নয়নশীল দেশগুলিতে অধিকাংশ নাগরিকের মধ্যে সচেতনতার অভাব থাকায় তারা বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা গ্রহণে এখনও অক্ষম। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতের সরকারি পোর্টালে বহু সেবার ফর্ম পাওয়া যায়, কিন্তু সাধারণ জনগোষ্ঠী এ সম্পর্কে ওয়াকিবহাল নয়। নেক্সট পয়েন্ট, প্রশিক্ষণের অভাব। বৈদ্যুতিন প্রশাসনের ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো বাজেট ও প্রশিক্ষণের অভাব। ভারতের মতো উন্নয়নশীল দেশে এই সমস্যাগুলি প্রকট। বাজেটে আমাদের দেশে এই বৈদ্যুতিন খাতে অর্থ বরাদ্দ খুবই কম। নেক্সট পয়েন্ট, বিদ্যুৎ সংযোগের অভাব। বহু দেশে বৈদ্যুতিন প্রশাসন যথাযথভাবে কার্যকর করার পথে একটি বড় প্রধান বাধা হলো বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতের ঘাটতি। বর্তমানে 3/4 জনগোষ্ঠী বিদ্যুতের সুবিধা ভোগ করলেও এখনও পর্যন্ত বিপুল জনগোষ্ঠী এই আওতার বাইরে রয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহে ভোল্টেজ কম থাকার কারণে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার বাধাগ্রস্ত হয়। নেক্সট পয়েন্ট, ধীর গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা। উন্নয়নশীল বা অনুন্নত দেশে বৈদ্যুতিন প্রশাসনের অপর একটি গুরুত্বপূর্ণ বাধা হলো ইন্টারনেটের ধীর গতি এবং উচ্চ মূল্য। আমাদের মতো দেশে 1/4 মানুষের ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। নেক্সট পয়েন্ট, নিজস্ব কম্পিউটারের অভাব। ব্যক্তিগত পর্যায়ে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা পেতে হলে নিজস্ব কম্পিউটার থাকা জরুরি, যা আমাদের মতো উন্নয়নশীল দেশে সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর নয়। সার্ভারের ত্রুটি। কম্পিউটারের সার্ভার তথ্য ভাণ্ডার হিসাবে কাজ করে। প্রযুক্তিগত কারণে এই সার্ভারের কার্যক্রমে ত্রুটি দেখা দিলে রাষ্ট্রীয়, সরকারি এবং ব্যক্তিগত তথ্য ফাঁস হবার আশঙ্কা থাকে, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে পরিপন্থী। সো এবার আমাদের দেখো যেটা দিচ্ছে বৈদ্যুতিন প্রশাসনের এই অসুবিধা যেটা দেখলাম তার দূরীকরণের উপায়গুলো। সো সেই উপায় হিসাবে আমরা কি নিয়ে আসতে পারি? প্রথমত, বৈদ্যুতিন প্রশাসন প্রতিষ্ঠার জন্য একটি কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি করা প্রয়োজন। এই কাঠামোটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে গণকেন্দ্রিক বৈদ্যুতিন প্রশাসন প্রতিষ্ঠা করবে। দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার বিধান যুক্ত করে আইন সংশোধন করতে হবে। তথ্যের অধিকার আইন যথাযথ বাস্তবায়িত করতে হবে। তৃতীয়ত, বৈদ্যুতিন প্রশাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটে কী ধরনের সেবা প্রদানের তথ্য রয়েছে সে সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। চতুর্থত, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা দেশের সকল জনগণের কাছে পৌঁছে দিতে হলে প্রয়োজনীয় অবকাঠামো শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত করতে হবে। এক্ষেত্রে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পঞ্চমত, বৈদ্যুতিন প্রশাসনের সুফল পেতে হলে নাগরিকদের তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করতে হবে, অর্থাৎ হ্যাকারদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে হবে।
ষষ্ঠত, দেশে সার্বিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে হবে এবং বৈদ্যুতিন প্রশাসনের প্রয়োজনীয় ইন্টারনেটের যোগাযোগের গতি বৃদ্ধি করতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট আমাদের সপ্তমত কি, বৈদ্যুতিন প্রশাসনের জন্য উপযুক্ত প্রযুক্তি আমদানি করতে হবে এবং প্রয়োজনে প্রযুক্তি উদ্ভাবন করার জন্য বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য 2024-এর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার, যেটির পেপার হলো CC13। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে আসে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা দিন এই চ্যানেল থেকে বিভিন্ন নিত্য নতুন ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর চিন্তার কোনো কারণ নেই যে কোথা থেকে আমরা উত্তরগুলো কালেক্ট করব, বা যেখানে পড়তে যাচ্ছি ঠিক সময়ে উত্তরগুলো দিতে পারছো না। তো বন্ধুরা, এই চ্যানেল থেকে তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে নাও খুব তাড়াতাড়ি। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।